রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সামনে নানামুখী চ্যালেঞ্জ রয়েছে। পুরো বাংলাদেশের অলিতে গলিতে সব জায়গায় আমাদের সংস্কারের প্রয়োজন। সেই সংস্কার করতে হলে সামনে যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতেও আমরা দেখছি নতুন এই সরকারকে আরও নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। অর্থাৎ সামনে আসলে কিভাবে আমরা সংস্কার করব এবং গণতান্ত্রিক ধারায় ফিরতে হলে যে নির্বাচন আমাদের সবচেয়ে জরুরি, সেই নির্বাচনী ব্যবস্থা আমরা কিভাবে নতুন করে ঢেলে সাজাবো, কিভাবেই বা সেই ব্যবস্থাকে আমরা সংস্কার করব, সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। দেশ সন্ধ্যার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, সংস্কার ও নির্বাচনের রূপরেখা নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন জাহেদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক, এবং আছেন রুহুল আমিন গাজী, সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। রুহুল আমিন গাজী, আপনাকে দিয়ে আমি শুরু করছি। সব সেক্টরে সরকারের এক ধরনের সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার, এবং বিগত আসলে 16-17 বছর ধরে আমরা যে অবস্থা দেখেছি, সব সেক্টরকে আসলে এক প্রায় ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে যখন আমরা সংস্কারের কথা বলছি, কতখানি কঠিন কিংবা আমাদের আসলে কতখানি সামনের এই পথটা সহজ হতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে গত 16 বছরে বাংলাদেশকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে আমরা সবাই ভুক্তভোগী। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই ছাত্র জনতাকে, যাদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা আরেকটি স্বাধীনতা অর্জন করেছি। আপনি যে সংস্কারের কথা বলছেন, আসলে এই সংস্কার একটা কঠিন বিষয় এখন দাঁড়িয়েছে। আমি জানি না বর্তমান সরকারের সময়, যেহেতু নির্বাচন নিয়ে সবাই ভাবে, রাজনৈতিক দলগুলি রয়েছে, সংলাপের ব্যবস্থাও দেখেছি, তাতে মনে হয় না রাজনৈতিক দলগুলি বেশি দিন নির্বাচনের বাইরে থাকতে চায়। এটা আমার ব্যক্তিগত মত। তো সেক্ষেত্রে আমরা এই সংস্কার যদি করতে চান, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আপনি চাইলে একদিনে সব সংস্কার করতে পারবেন না। কিন্তু একটা জিনিস আমি ধন্যবাদ জানাতে কার্পণ্য করতে চাই না, যে বর্তমান সরকার যেটুকু সময় পেয়েছে, 1 মাসও বোধহয় হয়নি এখনও, এর মধ্যেই তারা যেটুকু সংস্কারে হাত দিয়েছে, এটা আমি মনে করি একটা বিরাট সাফল্যই বলতে হবে তাদের। কারণ এত কম সময়ের মধ্যে এই বিশাল ব্যবস্থাকে ঢেলে সাজানো একটা কঠিন বিষয় আসলে। জি, অর্থাৎ সামনে আসলে অনেক রকমের চ্যালেঞ্জ আছে, কিন্তু সেই চ্যালেঞ্জগুলো আমাদের মোকাবেলা করার সময় এসছে, সেটি আমাদের করতেই হবে। জাহেদ চৌধুরী, এই যে আসলে চ্যালেঞ্জ মোকাবেলার কথা আমরা বলছি, অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে জানিয়েছে সব সেক্টর আমাদের রিফর্ম করতে হবে, এবং সেখানে ব্যবসায়ী থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, বাজার নিয়ন্ত্রণ সহ নানাবিধ জায়গা আছে। সিদ্ধান্ত আমরা সব সময় নিতে দেখেছি, আগেও নিতে দেখেছি, কিন্তু সেগুলো কার্যকর কতখানি হতে যাচ্ছে এবার আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। যারা দেশ টিভির এই অনুষ্ঠানের, দেশ সন্ধ্যা অনুষ্ঠানের দর্শক শ্রোতা রয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যাদের সর্বোচ্চ আত্মত্যাগ, মানে জীবনের বিনিময়ে আমরা এই গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এবং যারা পঙ্গু হয়েছেন, আহত অবস্থায় আছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করে এই বিষয়ে আলোচনার সূত্রপাত করতে চাই। আমি শুরুতেই অনেকগুলো বিষয় আসছে, আপনি সংস্কার এবং নির্বাচন নিয়ে আজকের এই যে আলোচনা, আমি এর শুরুতেই যেটা বলতে চাই, আমাদের অনেকগুলো সেক্টর আছে যেখানে সংস্কারের প্রয়োজন। এবং বলতে গেলে সরকার ইতিমধ্যেই যেটা বলেছে, অন্তর্বর্তীকালীন সরকার, যে তারা সব বিষয়ে হাত দিতে চায়। তো এইখানে আমাদের সংবিধান থেকে শুরু করে, আমাদের সাংবিধানিক সংস্কার থেকে শুরু করে, আমাদের যতগুলা সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে, যতগুলা গণতান্ত্রিক প্রতিষ্ঠান রয়েছে, সব জায়গায় হাত দেওয়ার প্রয়োজন আছে, এবং এটার জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন আছে। এই সরকারকে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো বলেছে যে প্রয়োজনীয় সংস্কার করার জন্য আমাদের যা সময়ের প্রয়োজন, তারা এই সরকারকে এই সময়টুকু দিতে রাজি রয়েছে। তো এইখানে আমি যেটা বলবো, যে আমাদের এই গত 16 বছরের স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী শাসনের ফলে আমাদের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে যেখানে নির্বাচন ব্যবস্থা। আমরা দেখেছি এই বাংলাদেশে মানুষ 80-90% মানুষ নির্বাচনের উপস্থিতি আমরা দেখেছি। 90-এর পরের যে নির্বাচনগুলো হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সেইগুলোতে আমরা এই উপস্থিতি দেখেছি। জাতীয় নির্বাচনে দেখেছি, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দেখেছি। কিন্তু একতরফা নির্বাচনের ফলে মানুষের নির্বাচনের প্রতি এক ধরনের অনাস্থার সৃষ্টি হয়েছিল, যে আমি আমার ভোট দিতে পারবো না, আমার ভোট আমার দেওয়ার প্রয়োজন নাই, অন্যজন দিয়ে দিবে। এবং প্রতিযোগিতামূলক নির্বাচন ব্যবস্থা না থাকার কারণে 14
18 এবং 24 সালের এই পরপর 3টি নির্বাচন খুবই সারা বিশ্বে নিন্দিত হয়েছে, দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি। তাই আমি মনে করি যে নির্বাচন ব্যবস্থায় সংস্কারের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে, কারণ যে ব্যবস্থা প্রায় ভঙ্গুর হয়ে পড়েছে এবং যে ব্যবস্থার প্রতি আসলে সাধারণ জনগণের আস্থাই উঠে গেছে, আপনি নিজেও বলছিলেন, সেই ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনাটাও তো যথেষ্ট কঠিন হবে কিনা? সেটা অবশ্যই কঠিন, কিন্তু আপনি প্রথমে আমি যেটা বলতে চাচ্ছি যে প্রথমে আপনাকে অনেকগুলো বিষয়ে হাত দিতে হবে। যেমন একটা বিষয় আসছে যে আমাদের সংবিধানের সংস্কার করা, সংবিধানের পরিবর্তন করা। তো এটা নিয়ে এখনও দুটো আলোচনা হচ্ছে। আমরা জানি যে সাম্প্রতিক সময়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সাথে একটা প্রাথমিক মতামত তাদের কাছ থেকে নিয়েছেন সংবিধানের কি পরিবর্তন চায় রাজনৈতিক দলগুলা। এইটা অন্যতম আলোচনার অন্যতম একটা বিষয় ছিল। তো এইখানে আমাদের সংবিধান নিয়ে দুটো প্রশ্ন আসছে, উত্থাপিত হয়েছে। প্রথমত, সংবিধানের এখন যে অবস্থায় আছে এটার মধ্যে কিছু পরিবর্তন নিয়ে এসে এটাকে আরেকটু গণতান্ত্রিক করা, যাতে এটা এফেক্টিভ হয়। আরেকটা প্রশ্ন আসছে এই টোটাল সংবিধানটাকে স্থগিত করে দিয়ে নতুন করে সংবিধান রচনা করা। এই দুইটা বিষয় নিয়ে এখনও আলোচনা হচ্ছে। আমরা স্পেসিফিকলি এখনও জানি না যে কোন পথে অন্তর্বর্তীকালীন সরকার এগুবে। তার আগেই আমরা দেখতে পেয়েছি উনি আমাদের যে সংবিধান, বর্তমান যে সংবিধান আছে এটা কাটাছেঁড়ার পরেও এখন যে অবস্থায় আছে, এটার যিনি প্রণেতাদের একজন ছিলেন ডক্টর কামাল হোসেন, উনিও গণফোরামের প্রতিনিধি হিসাবে গিয়েছিলেন। ওনার কাছেও ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে আপনিও একটা প্রস্তাবনা দেন। একইভাবে প্রধান রাজনৈতিক দল বিএনপির কাছে কিংবা অন্যান্য জামাতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় উনি বলেছেন যে আপনারা আপনাদের প্রস্তাবগুলো নিয়ে আসেন, তারপরে হয়তো ওনারা হাত দিবেন। তো এখানে সংবিধানের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন, ব্যাপক সংস্কারের প্রয়োজন রয়েছে। এখানে একটা বিষয় আসছে যে এখন আমাদের বর্তমান যে সংবিধান আছে সেই সংবিধানেই প্রধানমন্ত্রীকে এত সব ক্ষমতা দেওয়া হয়েছে, সর্বময় ক্ষমতার অধিকারী করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে। অন্য সবগুলো অর্গান এখানে ডিসফাংশনাল হয়ে যাচ্ছে। একক ক্ষমতার অধিকারী যে এইটাতে সমন্বয়ের একটা কথা আসছে যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করে সংবিধানটাকে পরিবর্তন আনা যায়। এর বাইরেও যে সমস্ত বিষয়গুলো আছে এগুলোর মধ্যেও সেক্টর ওয়াইজ, যেমন আমাদের বিচার ব্যবস্থা, এই জায়গাগুলোতে আমরা আসবো ঠিক। আর কোথায় কোথায় পরিবর্তন প্রয়োজন, রুহুল আমিন গাজী আপনার কাছে আসি। আমরা নির্বাচন ব্যবস্থার কথা বলছি। নির্বাচন ব্যবস্থার সংস্কার খুবই জরুরি এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যে সংস্কার সেটি সবচেয়ে হয়তো শুরুতেই আমাদেরকে করতে হবে। কিন্তু সেটি আসলে কিভাবে হবে, এই সংস্কার কিভাবে হবে? কোনো কাঠামো দাঁড় করাতে হলে সেটি সংসদেও পাশ করাতে হবে, তাদের মেনে নেওয়ার একটি বিষয় আছে, সেটি কতখানি চ্যালেঞ্জিং? আমার মনে হয় বর্তমানে তো সংসদ নেই, কাজে সংসদে পাশ করানোর বিষয়টা এই মুহূর্তে অবান্তর বিষয়। এই মুহূর্তে সেটা হবে না, যেহেতু আজকে দেখলাম স্পিকার শিরিন শারমিনা পদত্যাগ করেছে এবং সংসদের অস্তিত্বই এখন নেই। কারণ এর মধ্যে আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার আমাদের আপিল বিভাগ থেকে তাদের যে টেক ওভারটা এটা তারা অনুমোদন করে নিয়েছে। আমাদের কনস্টিটিউশনে বলা আছে যে সংসদের অনুপস্থিতিতে আপনি এভাবে আপিল বিভাগ মতামত দিতে পারে সংসদের বিষয়ে বা সংবিধানের বিষয়ে। সেক্ষেত্রে আপনি দেখবেন যে সংবিধানের যে নির্বাচন কমিশন এটা তো একটা প্রেতাত্মা হিসেবে কাজ করেছে, নির্বাচনের গ্রহণযোগ্যতা মোটেই নেই গত নির্বাচনগুলির কাজে। এই নির্বাচন কমিশন তো নয়ই, এবং এর যে শাখা প্রশাখা রয়েছে এগুলিকেও সংস্কার করতে হবে, তা না হলে আপনি ঠিক গ্রহণযোগ্য নির্বাচন উপস্থাপন করতে পারবেন না। কাজে একজন ব্যক্তি দ্বারা কিন্তু এটা হয় না, তার যতগুলি রুট রয়েছে শাখা প্রশাখা সব জায়গায় কিন্তু আপনাকে এই সংস্কারগুলি আনতে হবে। এই সংস্কারগুলি আনতে হলে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। সেই সময়টা না দিলে কিন্তু আমরা এই সংস্কারটা আনতে সংস্কার আমরা করছি, কিন্তু সেই সংস্কার আসলে কিভাবে টিকে থাকবে সেই বিষয়টিও আমাদের ভাবতে হবে। রাইট। জাহেদ চৌধুরী, এই যে সংস্কার করবার পরে আসলে সেই সংস্কারটা আমরা কতখানি টিকিয়ে রাখতে পারবো, কিংবা এর পরবর্তীতে যারা নির্বাচনী সরকার হিসেবে দেশের দায়িত্ব গ্রহণ করছেন তারা আসলে কতখানি সেই বিষয়গুলোকে টিকিয়ে রাখবেন, সেটিও আসলে অন্তর্বর্তীকালীন সরকারকেই ভাবতে হচ্ছে। অর্থাৎ 15 বছরের জঞ্জাল দূর করা অনেকটাই কঠিন এবং চ্যালেঞ্জিং, সেটি নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। না, আমি যদি এখানে স্পেসিফিকলি নির্বাচন কমিশনের সংস্কারের কথাটি বলি, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি সামগ্রিকভাবে, কিন্তু নির্বাচন কমিশনের বিষয়টা যদি বলি, এখানে দুটো বিষয় আছে। আমাদের বর্তমান সংবিধানে নির্বাচন কমিশন ফর্মিংয়ের যে সিস্টেমটা আছে এই সিস্টেমে কিছু পরিবর্তন সাম্প্রতিক সময় করা হয়েছিল, কিন্তু দেখা গেছে এই পরিবর্তনের পরেও
এইটা এমন একটা পদ্ধতির মধ্যে রেখে দেওয়া হয়েছে, যেটা আমি কিছুক্ষণ আগে আমার আলোচনায় বলছিলাম, যে ঘুরে ফিরে ওই প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত কিংবা রাষ্ট্রের নির্বাহী বিভাগের সিদ্ধান্তই এখানে, যতই সাংবিধানিক পদ হোক না কেন, এই নির্বাহী বিভাগের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আর নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর মতামতটাই এখানে সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছিল। তো এইখানে আমার মনে হয় যে এই নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে যে বর্তমান যে প্রচলিত সাংবিধানিক যে ব্যবস্থা আছে, এর মধ্যেও আমূল পরিবর্তনের দরকার আছে। পাশাপাশি এই কমিশনের এমন সব লোককে নিয়ে আসতে হবে যারা এই ধরনের একটা নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে তাদের নিজস্ব একটা অপিনিয়ন থাকে, তারা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে। এটা যেভাবে তাদের আইনগত বৈধতা দিতে হবে, সাংবিধানিক বৈধতা দিতে হবে, এখানে পরিবর্তন আনতে হবে। এর পাশাপাশি সবার সমর্থন লাগবে। এই পদ্ধতিকে কার্যকর করতে গেলে সবার সমর্থন লাগবে। এই সমর্থনের জায়গাগুলোতে আসলে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে। তাদের ক্ষেত্রে আমি দুটো জিনিস আপনাকে, নানা রকম সংস্কার প্রয়োজন। এই জায়গাগুলোতে আমরা আসবো। রাজনৈতিক দলগুলোর সংস্কারে বিরতির সময় হয়েছে, আমাকে বিরতি নিয়ে ফিরতে হবে। ঠিক আছে, সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন। রুহুল আমিন গাজী, আমরা নির্বাচনের রূপরেখা নিয়ে যখন আলোচনা করছি কিংবা নির্বাচনী ব্যবস্থার সংস্কারের কথা আমরা বলছি, রাজনৈতিক দলগুলোর সংস্কার সেক্ষেত্রে খুবই জরুরি। রাজনৈতিক পট পরিবর্তনের পরে আসলে আমরা যা দেখতে পেয়েছি, সেই জায়গাটি থেকে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সামনে এই মুহূর্তে সংস্কার খুবই প্রয়োজনীয় বলে আপনি মনে করছেন কিনা? নিঃসন্দেহে প্রয়োজন মনে করছি, কিন্তু দুর্ভাগ্য আমাদের রাজনৈতিক দলগুলি যত কথা বলে নিজেদের মধ্যে এগুলি প্রয়োগ করতে চায় না। এটা একটা আমাদের দুর্ভাগ্য। আমাদের রাজনৈতিক দলগুলি নিজেদের মধ্যে সংস্কার দরকার এবং ব্যক্তিগত সংস্কার দরকার। কারণ আমি যা বিশ্বাস করি না তা বলি কি করে, তাহলে তো মানুষ আমাকে হঠকারী বলবে বা শর্ট বলবে ইত্যাদি বলবে। আগের তুলনায় কিন্তু মানুষ অনেক বেশি রাজনৈতিক সচেতন। আপনি যদি ভেবে থাকেন আগে মঞ্চে বক্তৃতা দিছি ওটা বিশ্বাস করে না, এখন আর করে না। কাজে এখন আপনাকে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে, দলের মধ্যে পরিবর্তন আনতে হবে। একটা সামষ্টিক পরিবর্তন না আনলে আপনার বিশ্বাসযোগ্যতা কিন্তু সেখানে গ্রহণযোগ্য হবে না। এটা রাজনৈতিক দলের প্রত্যেককে মনে রাখতে হবে এই বিষয়টা। আমাদের ছাত্র সমাজ একটা আন্দোলনের মধ্য দিয়ে পুরা জাতিকে কিন্তু এই জায়গাটা নিয়ে গেছে। এখন এটা যদি কেউ অস্বীকার করে বা করতে চায় তিনি ভুল করবেন বলে আমি মনে করি। নিশ্চয়ই সেই সুযোগও আসলে আমাদের সামনে খুবই কম বলে আমি মনে করছি। জাহেদ চৌধুরী, এই যে আসলে আমরা রাজনৈতিক দলের পরিবর্তনের কথা বলছি, রাজনৈতিক নেতৃত্বেরও আসলে একটি বড় পরিবর্তন আসা দরকার। জোর করে আসলে যে ক্ষমতায় টিকে থাকা যাবে না, কিংবা জনগণের পালস না বুঝলে যে আসলে রাজনীতি করাটা কতখানি কঠিন সেটি হয়তো 2024 আমাদেরকে দেখিয়ে দিয়েছে। সেই পরিবর্তনগুলোকে এবার আমরা দেখতে পারবো কিনা? এখানে একটি বিষয় আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে এইবার ছাত্ররা যে আন্দোলনে নেতৃত্ব দিল, এই গণতন্ত্রের আন্দোলনে, এবং ইয়াং জেনারেশন, জেন জি নামে পরিচিত যে জেনারেশন জি, তো এদের নেতৃত্বে আন্দোলন হয়েছে ঠিকই, কিন্তু এখানে দেখেন তারা দেশের মানুষের পালসটা বুঝতে পেরেছে যে এই মুহূর্তে দেশের মানুষ কি চাচ্ছে এবং পরিবর্তনগুলো কোন জায়গায় মানুষ চাচ্ছে, এটাও কিন্তু ছাত্ররা দেখিয়ে দিয়েছে। এবং এটা নিয়ে এই আন্দোলন চলার সময় আগে পরে বিভিন্ন সময় এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, এগুলো নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। তো আমি বলবো যে এই যে আত্মত্যাগ ছাত্রদের, এই যে আন্দোলন, এই যে সংগ্রাম, এই যে স্বৈরাচারের পতন, এইগুলা যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে হয়েছে ছাত্রদের নেতৃত্বে, এইটা রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে। শুধু রাজনৈতিক দল না, আমি প্রাথমিকভাবে বলবো যে ছাত্ররা আন্দোলন করে এখন যে সরকারটি আছে, আমি মনে করি এটা একটা বিপ্লবী সরকার। যদিও এটার নাম অন্তর্বর্তী সরকার, কিন্তু আসলে এটা একটা বিপ্লবী সরকার। এবং বিপ্লবী সরকারকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের নামকরণ হলেও তাকে বিপ্লবী সরকারের মেজাজ নিয়েই রাষ্ট্র সংস্কারে হাত দিতে হবে, কাজগুলো করতে হবে। এইটা তাদের সামনে আমরা দেখছি দিনের পর দিন আসলে নানান রকমের দাবি দাওয়া তুলে ধরা হচ্ছে। সবাই প্রত্যেকটি দিনই আমরা দেখতে পাচ্ছি যে নানান রকমের দাবি নিয়ে সামনে হাজির হচ্ছেন। সেটা একটা ভিন্ন প্রসঙ্গ, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। আমি মনে করি যে এই বিষয়গুলো, এই কাজগুলো যারা করছেন তারা কিন্তু মূল উদ্দেশ্য থেকে এই সরকারকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য, কারণ একটা নির্দিষ্ট সময় আছে তাদের পক্ষে
সব কাজ তো করা সম্ভব হবে না, পর্যায়ক্রমে এই কাজগুলো হবে, এটা সবাইকে বুঝতে হবে। কিন্তু এর বাইরে গিয়ে যদি এইভাবে দাবি দাওয়া নিয়ে সবাই রাস্তায় নেমে পড়েন, তাইলে মনে হবে তাদের কোনো ভিন্ন উদ্দেশ্য আছে। হ্যাঁ, অনেকেই হয়তো প্রত্যেকেই তার নিজের স্বার্থটা দেখে, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আর একটু বেশিই দেখে আমি বলতে পারি। তো নিজের স্বার্থ, নিজের প্রয়োজন এটা আছে, কিন্তু রাষ্ট্রের স্বার্থ, সামগ্রিক স্বার্থটাকে গুরুত্ব দিতে হবে এবং তাদেরকে, এই সরকারকে সময় দিতে হবে তারা যাতে মূল কাজগুলো আগে পালন করতে পারে। অযৌক্তিক দাবির পাশাপাশি এগুলো তাদেরকে বিরক্ত করছে, তাদের স্বাভাবিক কাজকর্মকে ব্যাহত করছে। তো আমি যে জিনিসটি বলছিলাম যে ছাত্র সমাজের নেতৃত্বে যে আন্দোলন, যে আত্মত্যাগ, এইখানে এই আন্দোলনের সময় আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে এইখানে কিন্তু সর্বস্তরের মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল। এর আগে কিন্তু আমি যদি এটার সমালোচনা বললে আপনি সমালোচনাও বলতে পারেন, এর আগে কিন্তু বিএনপি চেষ্টা করেছে, জামাত চেষ্টা করেছে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দল চেষ্টা করেছে আন্দোলন দাঁড় করানোর জন্য কিংবা মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, কিন্তু তারা পারেনি। কিন্তু ছাত্ররা পেরেছে। তারা পারেনি, কি পারেনি? সাধারণ মানুষকে খুব ব্যাপকভাবে তাদের আন্দোলনে সম্পৃক্ত করতে পারেনি। কিন্তু ছাত্ররা যেটা করেছে, সর্বস্তরের মানুষকে তাদের এই আন্দোলনে স্বল্প সময়ের মধ্যে সম্পৃক্ত করে তারা আন্দোলনকে একটা সফলতার পর্যায়ে নিয়ে যেতে পেরেছে। এখন আমাদের সামনে যে এই বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে সংস্কারের, এইটাকে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের চিন্তার সাথে মিল রেখে, এই জেনারেশন জির চিন্তার সাথে মিল রেখে এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষার সাথে মিল রেখে এই সংস্কারগুলোতে আমাদের হাত দিতে হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে এটা কিন্তু করতে হবে। এবং এখানে আপনি যে মূল প্রসঙ্গ যেটা আপনি বলছিলেন যে রাজনৈতিক দলের সংস্কার, এই যে কথাগুলো আমি এতক্ষণ বললাম, এর মধ্যে কিন্তু রাজনৈতিক দলের সংস্কারগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে এই আন্দোলনটা কেন হয়েছে, সাধারণ মানুষ কেন সম্পৃক্ত হয়েছে। এখন এটা যদি রাজনৈতিক দল হিসেবে আমি দেশের মানুষের এই মনের কথাগুলা, মানুষের আকাঙ্ক্ষাগুলোকে প্রাধান্য না দেই এবং প্রাধান্য না দিয়ে নিজের দলের ভিতরে এই সংস্কারগুলো না করি, নির্বাচন পদ্ধতির সংস্কার যদি না করি, দলের ভিতর নেতৃত্ব মনোনয়নের ক্ষেত্রে সংস্কারগুলো না করি, তাহলে কিন্তু সাধারণ মানুষ এই রাজনৈতিক দলগুলোকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। সুতরাং তাদেরকে এটার সাথে মিল রেখে তাদের দলীয় সংস্কারগুলো এর মধ্যে একই সাথে করতে হবে। এখানে আরেকটা বিষয় আমি বলে শেষ করছি, আরেকটা বিষয় যে অনেক সময় হয় কি, যখন একটি রাজনৈতিক দল দেখা গেল যে যার অর্থ বৈভব আছে, সামর্থ্য আছে, তাকে এনে সংসদ নির্বাচনে মনোনয়ন দিয়ে দেয়, তখন আরেকটি রাজনৈতিক দলের পক্ষে বাধ্য হয়ে ওই কম্পিটিশনে যাওয়ার জন্য তাদেরকেও ওই রকম প্রার্থীগুলোকে মনোনয়ন দিতে হয়। তো এটা এমন একটা পদ্ধতি করতে হবে যে যেখানে এইভাবে মনোনয়ন দেওয়ার কোনো ব্যবস্থাই থাকবে না, টাকার বিনিময়ে পদ পদবি বিক্রি করা, টাকার বিনিময়ে নির্বাচনে প্রার্থী দেওয়া, এই পদ্ধতিটাকেই বিলুপ্ত করতে হবে। এই ধরনের সংস্কারের কথা যখন আমরা বলছি কিংবা যখন আসলে আমরা দেখতে পাচ্ছি এই নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা নানান রকম পরিবর্তনের চেষ্টা করছেন, তৃতীয় কিছু পক্ষ আছে যারা আসলে নানাভাবে তাদের অর্জনকে কিংবা এই ছাত্র আন্দোলনের এই অর্জনকে প্রশ্নবিদ্ধ করারও চেষ্টা করছেন, সেগুলোও আসলে আমাদের খুব সচেতন হয়ে আমাদেরকে মোকাবেলা করতে হবে কিনা, এই প্রশ্ন রেখে আমাকে আরো একটি বিরতিতে যেতে হবে। দেশ সন্ধ্যায় আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন, রুহুল আমিন গাজী। প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, তৃতীয় কোনো পক্ষের আসলে এই শক্তি যেটি আছে সেটি আসলে এই অর্জনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে কিনা, সেটি যদি হয় তাহলে আসলে আমাদের জন্য কতখানি কঠিন হতে যাচ্ছে। দেখেন, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। এই যে আনসারদের যেটা আন্দোলন দেখলেন, আপনি বলেন তাদের মতো একটা ফোর্স, তারা পুলিশের বিকল্প ফোর্স হিসাবেই তো আমরা জানি, তারা সচিবালয়ের ভিতর ঢুকে গেলেন। আবার দেখেন ঠিকমতো যখন আইন প্রয়োগ করা হলো, আনসার দেখা দেখি তো অনেক আন্দোলন কিন্তু এখন নাই, স্তব্ধ হয়ে গেছে। তো এটা হচ্ছে প্রমাণিত সত্য যে এরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজটা করেছে। তুমি 15 বছরেই দাবিগুলি কোথায় রাখছো? তোমার তো তখন সচিবালয়ে ঢুকতে দেখি নেই। তুমি এখন প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করো, তা এতদিন প্রধানমন্ত্রী কার্যালয় ঘেরাও করো নাই কেন? একটি সরকার মাত্র ক্ষমতায় বসেছে, আর টেবিল বসতেও তো 3 মাস লাগে, তুমি দাবি দাবি নিয়ে আসা আরম্ভ করে দিচ্ছ। এটা হলো পতিত স্বৈরাচারের এজেন্ট হিসাবে তারা এই কাজটি করেছিল।
কিন্তু জনগণের চাপের মুখে ছাত্রদের পিটানিতে তারা বন্ধ করতে বাধ্য হয়েছে, দেখেন এখন কিন্তু নাই, এবং ছাত্ররা বাধ্য হয়েছে হস্তক্ষেপ করতে। জি, কিন্তু তৃতীয় কোনো পক্ষ আসলে প্রশ্নবিদ্ধ করবে না এই অর্জনকে, সেটি ভেবে নিশ্চিত হওয়ার সময়ও নিশ্চয়ই আমাদের এখনো আসেনি। না, আমাদের আসে নেই, অবশ্যই সেই জন্য সজাগ থাকতে হবে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আমি মনে করি একটি সরকারকে নিরাপত্তার খাতিরে যেই জন্য ব্যবস্থা নেওয়া দরকার, বর্তমান সরকারকেও একই ব্যবস্থায় যাওয়া দরকার। নিশ্চয়ই। জাহেদ চৌধুরী, তড়িঘড়ি করে আসলে নির্বাচন চাইছে বেশ কিছু রাজনৈতিক দল, এমনটাও আমরা দেখছি। কিন্তু আসলে যদি আমরা হুট করে তড়িঘড়ি করে কোনো নির্বাচনের ব্যবস্থা করি, সেটি আসলে সেক্ষেত্রে সেটি আমাদের রাজনৈতিক অঙ্গনে সমীকরণ পাল্টে দিতে পারে কিনা? দেখেন, এখানে আমার মনে হয় যে এই মুহূর্তে এসে শুরুর দিকে এটা নিয়ে একটা বিভ্রান্তি ছিল। প্রধান রাজনৈতিক দলগুলোর কেউ কেউ তাড়াতাড়ি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের কথা প্রথম একটি ব্রিফিংয়ে আমরা এটা স্পষ্ট করেই শুনেছিলাম, দেখেছিলাম। কিন্তু এখন মনে ঠিক এই অবস্থানে নেই। সর্বশেষ প্রধান উপদেষ্টা যে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা করেছেন, সেখানে তারা সবাই পর্যাপ্ত সময় নিয়ে সংস্কারের পরেই নির্বাচনের কথা বলছেন। তবে এইখানে এইটা নির্ভর করবে, সবাই দেখতে চায় যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারগুলো করবে সেগুলো নিয়ে সত্যি সত্যি তারা কাজ করছে, কাজ শুরু করে দিয়েছে, কাজ করছে। তো এইটা সবাই একটু দৃশ্যমান, তাদের কার্যক্রমগুলো একটু দৃশ্যমান হলেই তখন এই প্রশ্নটা সামনে আসবে না। সবাই সংস্কার নিয়ে সেই পরিবর্তনগুলো নিয়েই আলোচনা করবে। আর আপনি একটু আগে যে বিষয়ে বলছিলেন সেটা নিয়েও আমি জের ধরে গাজী ভাইয়ের আলোচনার সূত্র ধরে বলতে চাই যে এইখানে দেখেন 15 বছরে স্বৈরাচার প্রশাসন বলেন, বিচার বিভাগ বলেন, নির্বাচন ব্যবস্থা বলেন, গণতান্ত্রিক কাঠামো বলেন, সর্বক্ষেত্রে একটা স্বৈরাচারী ব্যবস্থা চালু করেছিল, একটি ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল, যার জন্য অনেকেই মুখ খুলে কথা বলতে পারে নাই, কেউই তাদের দায়িত্ব পালন করতে পারে নাই। সাংবিধানিক পদে যারা ছিলেন তারাও পারেন নাই, যারা নির্বাহী বিভাগে ছিলেন, যারা সংসদে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন, সংসদটা একতরফা সংসদ ছিল, এটাকে সংসদ বলা যায় না। তো যে কারণে এমন একটা মানসিকতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি আমি বলবো প্রশাসনে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে বিশেষ করে যে এই দুইটি জায়গায় যারা 15 বছর থেকে দায়িত্ব পালন করেছিলেন, মূলত তারাও এখনও তারাই রয়ে গেছেন। তো তাদের এটা বুঝতে হবে যে এই দেশ, তারা এই দেশেরই নাগরিক, এই দেশেরই প্রজাতন্ত্রের কর্মচারী। তাদেরকে বুঝতে হবে যে এই দেশের মানুষ কি চায়। তারা 15 বছর স্বৈর শাসকের কারণে, চাপিয়ে দেওয়া রাষ্ট্র ব্যবস্থার কারণে তারা হয়তো তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। এখন তাদের সুযোগ আসছে, তারা প্রমাণ করবে যে না, আমরা নিরপেক্ষভাবে, আমরা স্বাধীনভাবে এবং নীতি নৈতিকতা আইন কানুন মেনেই আমার দায়িত্ব পালন করব, জনগণের জন্য কাজ করব। যদি দেখা যায় কেউ প্রশাসনের কেউ এখনও প্রকাশ্যে হোক গোপনে হোক পতিত স্বৈরাচারের কোনো ধরনের সহযোগী হিসেবে তারা কোনো কাজ করছে, তাইলে কঠোর হস্তে সরকারকে এটা দমন করতে হবে। একইভাবে বিভিন্ন আনসারের কথা গাজী ভাই বললেন, এইভাবে আমরা কালকে দেখলাম ঢাকা মেডিকেলে যে ঘটনা ঘটলো, নিশ্চয়ই ডাক্তারদের উপর আক্রমণটা ন্যাক্কারজনক ঘটনা, কিন্তু কে আক্রমণ করছে আজকে একজন ধরা পড়ছে, আপনারা সবাই দেখছেন টেলিভিশনের স্ক্রলে, সারাদিন থেকেই যাচ্ছে। তো এইভাবে কেউ যাতে ঢুকে সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিংবা একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য কোনো আত্মঘাতী তৎপরতা চালাতে না পারে, সেটার ব্যাপারে সরকারকে সজাগ থাকতে হবে। এই ধরনের কর্মকাণ্ড করছেন তাদের শাস্তিও আমাদের নিশ্চিত করতে হবে কিনা? না, শাস্তি শুধু নিশ্চিত না, সরকারকে এক্সাম্পলারি শাস্তি এগুলোর ক্ষেত্রে দ্রুততার সাথে দিতে হবে, যাতে অন্য কেউ এটা করার সাহস না পায়। যেটা এক্সাম্পলারি পানিশমেন্ট হবে, এখন এটাকে সফটলি ডিল করার আর মনে হয় কোনো সুযোগ নেই। এবং আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছিলেন, যেটি হচ্ছে জনগণকে আসলে সাথে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, তাতে করেই আসলে আমরা এই অর্জনকে রক্ষা করতে পারবো। জাহেদ চৌধুরী এবং রুহুল আমিন গাজী, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।